দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় স্টুডিও থেকে রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে প্রচারিত অনুষ্ঠানে আপনার সঙ্গে আছেন মাসুদ মিশু। আমরা দিনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ, বিশেষ করে রাজনীতির গতিপথ এবং আগামীর গন্তব্য, সেসব নিয়ে অনুষ্ঠান আলোচনা করি, চেষ্টা করি নির্মোহ বিশ্লেষণের। আজও তার ব্যতিক্রম হবেন। আলোচনার জন্য আজ আমার সঙ্গে আছেন তিনজন অতিথি। আছেন ডক্টর নাহরিন ইসলাম খান, তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ সাংগঠনিক সম্পাদক এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক। ডক্টর খান, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হুমায়রা নূর, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান, আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রফেসর নাহরিন ইসলাম খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজকে মোহাম্মদপুরে এনসিপির একটি সমাবেশ হয়েছে এবং সেখানে এনসিপি নেতারা অভিযোগ করেছেন যে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের যে মিছিল, মিটিং অথবা সক্রিয় হওয়ার চেষ্টা, সেটাকে তারা মনে করছে যে এটার পেছনে বিএনপির এক ধরনের ইন্ধন বা প্রশ্রয় আছে। ফলে এরকম যদি চলতে থাকে তাহলে তারা হুমকি দিয়েছেন প্রয়োজনে বিএনপির বিরুদ্ধেও আন্দোলন বা বিএনপির বিরুদ্ধে আবারও রাজপথে নামবে তারা। এটিকে কিভাবে দেখেন? 8 মাস আগের ঘটনা, সবাই সম্মিলিতভাবে একটি শক্তিকে পরাভূত করে ক্ষমতাচ্যুত করেছে। আজকে সেই শক্তির সঙ্গে সখ্যতার অভিযোগ উঠছে বিএনপির বিরুদ্ধে। এটিকে কেবল পলিটিক্যাল রেটরিক না, এর কোনো বাস্তবতাও আছে? অথবা আপনি কি সত্যি বিশ্বাস করেন যে বিএনপি যদি বাধা দেয় তাহলে কি আওয়ামী লীগ এই মুহূর্তে মিছিল মিটিং করতে পারে কিনা? ধন্যবাদ মিশু। আসলে হয়েছে কি, বিএনপির ভাগ্যটাই এরকম। হ্যাঁ, তো ধরেন বিএনপিকে একসময় বিএনপি জামাত ছাড়া কিচ্ছু বলা হতো না, কিন্তু এখন দেখেন মানে বিএনপির সাথে জামাতকে নিয়ে আবার অন্যভাবে দেখা হয়। আর এনসিপির সমস্যাটা যেটা হয়েছে, আমি যদি সমস্যা বলবো কিনা জানি না, আমার এনসিপিকে সবসময় কি মনে হয় জানেন, যে ওরা একটা বিশাল এনসাইক্লোপিডিয়া। হ্যাঁ, মানে সবসময় খুব কঠিন কথা পছন্দ করে, নরম পন্থা। মানে আমার কাছে মনে হয় জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য যে জনবান্ধব শব্দ যেগুলো আমরা বহুল ব্যবহৃত হয়, সেগুলো আসলে ওনারা করেন না। তো যে প্রশ্নটা আপনি করলেন যে বিএনপি, আমি তো আসলে কয়েকদিন থেকেই শুনছি যে এই সরকারও নাকি বিএনপির। আপনি চিন্তা করে দেখেন যে সরকার বিএনপির, আওয়ামী লীগকে মদত দেওয়া থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, মানে সমস্ত কিছু আসলে বিএনপি। যখনই আমি শুনলাম যে সামান্তা, ওনাদের একজন, উনি বললেন যে বিএনপি নাকি এই সরকার, মানে এই সরকারের সবাই নাকি বিএনপির জন্য কাজ করছে। আমি তো সোশ্যাল সায়েন্টিস্ট এবং সোশ্যাল বিষয়গুলো রিসার্চ করি। দেন আমি রিয়েলি মানে আমি একেবারে এটা নিজের দায়িত্ব নিয়ে বলছি যে আমি খুব খোঁজ খবর করলাম, কিছু পড়াশোনা করলাম। আমি আজকে মিডিয়ার সামনে মানে জোর গলায় বলতে চাই, আপনি যদি প্রশাসনে বা এই সব জায়গায় পুলিশ বা যাই বলেন 1% বিএনপি আপনি দেখাতে পারেন, তাহলে মানে আপনারা আসেন ওপেনলি, কাগজপত্র নিয়ে যারা আছে আপনারা বসেন, নাম নিয়ে বসেন। আমি দায়িত্ব নিয়ে জিনিসটা বলছি অ্যাজ এ রিসার্চার, নট লাইক কোনো পলিটিক্যাল পার্টি। মানে হাউ ডু ইউ ডিফাইন বিএনপি ইন দ্য প্রশাসন? মানে এটা কি বৈশিষ্ট্য থাকলে তাকে বিএনপি বলবেন? মানে ধরেন তার সাথে কোনো ধরনের সংযোগ, আপনারা দেখেছেন গত 15 বছর কিভাবে প্রত্যেকটা জায়গাতে পলিটিসাইজড করা হয়েছে না। পলিটিক্সের সাথে সম্পর্ক থাকলে, যেমন আমি নিজের জায়গা থেকে যেটা করতাম, যে আমি অনেক পুলিশকে প্রশ্ন করেছি, হ্যাঁ, যে গত 15 বছর যে আপনি দেশের বাড়ি কোথায়, দেখবেন যে আপনি ইয়াং, বেশিরভাগ পুলিশ, মানে আমার যতজনকে আমি করতে পেরেছি, আমি বলবো 70 to 75% পিপল সেড যে দে আর ফ্রম গোপালগঞ্জ। না, তো এই যে একটা বিসিএস বা এই প্রক্রিয়ায় কি জেলা কোটা থাকা অবস্থায়? হ্যাঁ, শুনেন মিশু, আমি তো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, তাই না? আপনি আমি 10 বছর বলবো না, গত 5 থেকে 8 বছরের মধ্যে যে নিয়োগগুলো হয়েছে, আপনি খালি সেই নিয়োগগুলো নিয়ে একটু দেখেন, সেই নিয়োগগুলোর কি অবস্থা হয়েছে। তো যে কথার মধ্যে আমি ছিলাম, যে কথাগুলো ওনারা বারবার বলছেন যে বিএনপি, এই সরকার আসলে বিএনপি, তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে দেখেন, এইখানে মানে যা বলা হচ্ছে যে পুরোটাই বিএনপি, বা আপনি দেখবেন প্রশাসনের বা এইসব জায়গায়, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই 70% হচ্ছে আওয়ামী লীগের বি টিম আর 30% হচ্ছে জামাত। এটা আমার নিজের জায়গা থেকে আমি এটা বলতে চাই। তো বিএনপির আসলে যেটা হয়েছে যে এনসিপি, যে আমি আসলে বুঝতে পারি না যে গত 8 মাস আগে একটি দল হলো না, এবং এই 8 মাস আগে একটা এত বড় ঘটনা ঘটলো, আমরা সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়ালাম, এমন কি বিভেদ আমাদের মধ্যে হয়ে গেল যে একটা পার্টিকুলার দল, তারা সব সময়, বিএনপি তো একটা বড় দল, তাই না, তাকে
আমাকে কেন কম্পিটিটরের জায়গা থেকে দেখছে? অলওয়েজ দেখবেন আপনি সব কিছুতে বিএনপিকে এক ধরনের ব্লেম করার চেষ্টা চলছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি আসলে এগুলাকে একটা পলিটিক্যাল রেটরিক, এটা পলিটিক্যাল এক ধরনের স্টান, এগুলাই বলতে চাই যে সব কিছুতে বিএনপিকে ইনক্লুড করা, বাট আমি মনে করি যে এগুলোর সাথে বিএনপি সেই সম্পৃক্ততা নেই। থ্যাংক ইউ। অ্যাডভোকেট হুমায়ুন রহমান, প্রফেসর নাহিদ ইসলাম খান একটা বড় প্রশ্ন তুলছেন, আপনার একটা নতুন দল বিএনপি, একটা বৃহৎ দল বিএনপি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল, ফলে বিএনপিকে আপনারা কেন প্রতিদ্বন্দ্বী ভাবছেন সেটি একটি প্রশ্ন, নাকি আপনারা বিশ্বাস করেন রাজনৈতিক দল হিসাবে সবাই প্রতিদ্বন্দ্বী এবং যে কেউ তো আসলে নির্বাচনে জিততে পারে? ধন্যবাদ মিশু ভাই, আপনাকে ধন্যবাদ, আপাকে এবং রাশেদ ভাইকে এবং উপস্থিত যারা দর্শক আছেন সবাইকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। আপা যেটা বলছেন যে এনসিপি বিএনপিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে, বিষয়টা আসলে আমি প্রথমে আমার অবজারভেশন ছিল হয়তো মিডিয়া যে প্রশ্নগুলো করে সেই মিডিয়ার এই প্রশ্ন বা মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, যেই ভূমিকার কারণে রাজনৈতিকভাবে এনসিপি এবং বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের ঘটনাগুলো কারণে দুই পক্ষের যে সম্পর্কের যে সমীকরণটা সেটার অবনতি হয়েছে, এটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারি। কারণ বিএনপি একটা অনেক পুরনো দল, তারা আমাদের গার্ডিয়ান হিসেবে আমাদেরকে গাইড করতে পারতো, আমাদেরকে বলতে পারতো যে রাজনীতিতে তোমরা এভাবে কাজ করতে পারো। কিন্তু দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে দুইটা তিনটা বিষয় আমি এখানে, বিএনপি যেটা করছে না এটা মিডিয়ার দোষ না, আমি সেটা বলছি না। আমি বলছি যে বিএনপিকে এনসিপি প্রতিদ্বন্দ্বী মনে করছে না। আপনি যখন রাজনীতি করতে আসবেন, বাংলাদেশে যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে বা এখনো নিবন্ধিত না রাজনীতিতে তারা আসছেন, কাজ করছেন, তারা সকলেই কিন্তু প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী। এই বিষয়ে কোনো আপনি বলতে পারবেন না যে একটা সময় হয়তো নিজেদের মতাদর্শগুলো কোনোভাবে এক জায়গায় আসতে পারলে কোনো জায়গায় সমীকরণটা যদি মিলতে পারে তখন হয়তো জোট সৃষ্টি হয় এবং সেই জোটের সামনে এগিয়ে যায়। কিন্তু দল হিসেবে কিন্তু প্রত্যেকটা দল স্বতন্ত্র হিসেবেই কাজ করে এবং প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী, যার অধিকার যার জায়গাটা সে সম্পূর্ণ বুঝেই নিতে চায়। এখন আপা যেটা বলছিলেন সেটা আমি আসলে আপাকে সম্মান রেখেই বলতে চাই, দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে আমরা যখন নতুন আত্মপ্রকাশ করলাম তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত, শুধু বিএনপি না, আমি বিএনপির কথা বলবো না, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে আমরা প্রচন্ড প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। আপনি দেখেন জামাত ইসলাম আপনাদের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না, উনারা আপনারা এটা বলছেন কিন্তু উনারাও কিন্তু আমাদের বিরুদ্ধে নানান মতামত দিয়েছেন, আমাদের সব মতামতের সাথে উনারা একমত না। উনারা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, একমত হতে হবে কেন? না আমি তো অবশ্যই না, এটাই তো আমি বলছি আপা, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মতবাদ আলাদা, তারা প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে যুদ্ধপরায়ণ যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে, এটার পিছনে যে কারণগুলো আমি ব্যাখ্যা করছিলাম, প্রথম কারণ হচ্ছে মিডিয়ার একটা ভূমিকা আছে। আমি দোষ দিচ্ছি না মিডিয়াকে, মিডিয়া এভাবেই প্রশ্ন করে একজন আরেকজনকে সম্মুখীন করে ফেলে, মুখোমুখি করে ফেলে, রাইট। কিন্তু তারপরে আপনি এসে দেখেন একটা সময় যখন আমরা আমাদের যে দাবি, সেই দাবিগুলো তো আমরা জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে রাষ্ট্রের সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি, সেই সংস্কারের প্রয়োজনেই তো আমরা অভ্যুত্থানের বিষয়ে আলাপ করছি, অভ্যুত্থানের পরবর্তীতে সংস্কারের বিষয়ে আলাপ করছি, যেই প্রয়োজনীয় সংস্কারগুলো সেগুলো নিয়ে তুলে ধরছি। কিন্তু বিএনপির সাথে যেই জায়গাটায় এসে দ্বন্দ্বের জায়গাটায় আমার মনে হয় এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ওনারা সংস্কারটাকে গুরুত্ব কম দিচ্ছেন এবং নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যে আমরা বলেছি যে মৌলিক সংস্কার এবং বিচার নিশ্চিত করার জন্য একটা রোডম্যাপ দিলে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে নির্বাচনের প্রক্রিয়া। সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট করে বলেছেন, যারা নির্বাচনের আগে সংস্কার চায় তারা দেশের শত্রু। তাহলে বুঝেন, আপনারা যদি সংস্কার চান তাহলে আপনারা দেশের শত্রু। এই ধরনের বক্তব্য আজকে সামান্থা বলেছে, তার আগে আপনি শুরুর দিকের বক্তব্যগুলো যদি আপনি অবজার্ভ করেন, আপনি দেখবেন বিএনপি সিনিয়র নেতাদের মুখ থেকে এই ধরনের নেগেটিভ কমেন্টসগুলো আসে, যখন আমরা ছোট হিসেবে আমরা আশা করি যে আমাদেরকে সবাই সমীহ করবে, গাইড করবে, আমাদেরকে পরামর্শ দিবে। কিন্তু সেখানে আমরা দেখছি আমরা ছোট, কিন্তু আমাদেরকে সারাক্ষণ আক্রমণাত্মক কথাবার্তা বলছে। কয়েকদিন আগে একজন সিনিয়র নেতা বললেন কোনো সংস্কার যদি হয়ও ওনারা ক্ষমতা এসে সেটা পরিবর্তন করে দিবেন। কেন?
এই ধরনের আক্রমণাত্মক আচরণ, আচ্ছা এইটা গেল হচ্ছে আপনার এক একজনের বক্তব্য বিষয়ে কিভাবে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। তারপর দেখেন আমরা যখন রোজার সময় মাঠ পর্যায়ে কাজ করতে গেলাম, বিভিন্ন জায়গায় আমাদের দলীয় নেতাকর্মীদেরকে যখন তখন মারধর করা হয়েছে, এবং সেটা করেছে আমি এই টেবিলে বসে একজনকে, বিএনপির একজন সিনিয়র নেতাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি মেনে নিচ্ছেন কিনা যে এই ধরনের ঘটনা ঘটছে। উনি বলেছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো ঘটে থাকতে পারে, তারেক রহমান সাহেব যখন আসবেন তখন এগুলো ঠিক হয়ে যাবে। জনাব তারেক রহমান সাহেবও কিন্তু বলেছেন যে এই ধরনের ঘটনা যাতে না হয়, কিন্তু ব্যবস্থাও নিয়েছেন কিছু ক্ষেত্রে, কিন্তু উনার যে নেতাকর্মীরা তাদের কেন এই আক্রোশ এনসিবির প্রতি? আমরা তো কাউকে ক্ষমতা যেতে, নির্বাচন হলে যে যোগ্য মানুষ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা অবশ্যই ক্ষমতায় যাবে, এই বিষয়ে তো আমরা কাউকে বাধাগ্রস্ত করছি না। কিন্তু আমাদের দুঃখ বা আমাদের ক্ষোভের জায়গাটা হচ্ছে আপনারা সংস্কারের, আপনারা তো বিএনপি বলছে আপনারা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন। নো, প্রশ্নটা ওখানেই, সংস্কার আর নির্বাচনকে আপনি মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি সংস্কার, বিএনপি থেকেই তো এই কাজটা হচ্ছে, ওনারা সংস্কার চাচ্ছেনই না, ওনাদের বক্তব্য এখন স্পষ্ট। আপনি যখন সংস্কার আর নির্বাচনকে, সংস্কার প্রস্তাব দিয়েছে, এটা কি রিসেন্ট জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাস্তব পরিস্থিতিতে আগের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেটা কি বাস্তব পরিস্থিতির সেটা আলোকে কি সেটা রেলিভেন্ট? আপনি হিসাব করে দেখেন, আপনি ছোট ছোট দুইটা সংস্কারের বিষয় চিন্তা করে দেখেন। আমরা বলেছি যে 100 আসনে পর্যায়ক্রমে, 300 আসনের 100 আসনে পর্যায়ক্রমে, আমাদের একটা ছোট উদাহরণ দিলাম, যেহেতু আমরা নারীরা এখানে অংশগ্রহণ করছি, আমরা আপনাদের এখানে পার্টিসিপেট করছি, দুটা কথা বলার সুযোগ পাচ্ছি, আমি নারী হিসেবে আমার কথাটাই আমি বলতে চাই যে 100 আসনে যখন আপনি নারীকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিবেন, তখন তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসবে, কিন্তু সেই প্রস্তাবে বিএনপির অমত করেছে। জি, আচ্ছা, লাস্ট আরেকটা কথা আমি বলি, আপা অনেক দাবি নিয়ে একটা কথা বলেছেন যে উনি রিসার্চ করে জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন জায়গায় প্রশাসন এবং বিভিন্ন জায়গায় সরকার, পুলিশ, প্রশাসন, কোথাও বিএনপির রিপ্রেজেন্টেশন রিমার্কেবল অ্যামাউন্টে নেই। আমি আইনজীবী, আমি কোর্টে কাজ করি, প্রতিদিন যাই, ওটা আমার রুজির জায়গা। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের উনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন, এবং আপনি যদি অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের লিস্টটা ধরে বসেন তাহলে আপনি দেখবেন 99.99% বিএনপি লোক। তো এখানে আমি এটাকে দোষের বলছি না, ওনারা যোগ্য হলে ওনারা ওই জায়গায় যাবেন, কাজ করবেন, কিন্তু বাস্তবতাটা এটাই। একটু রাশেদের কাছে যাই। রাশেদ, আপনি তো ধরেন এই মূল ক্রাইসিসটার সম্ভবত ডিসেম্বরে নির্বাচন হবে নাকি ডিসেম্বরের পরে হবে, বিএনপির সঙ্গে এনসিপি বা তাদের লাগছে, ফলে ডিসেম্বরে যদি কোনো কারণে ভোট না হয় তাহলে কি হবে রাশেদ? বিএনপি বলছে যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে, আপনারাও কি সেটা মনে করেন? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের দলের পক্ষ থেকে যে দাবি জানিয়েছি, প্রথমত গণহত্যার বিচার এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কার এবং এই সংস্কারের একটি জাতীয় সনদ তৈরি করা, এবং যেখানে সকল দল এবং গণ অভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডার তাদের স্বাক্ষর থাকবে। এই সনদের ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করা, কারণ প্রধান উপদেষ্টা দুইটা আউটলাইন দিয়েছেন, একটা ডিসেম্বর এবং আরেকটা জুন। বাংলাদেশের যে বাস্তবতা, জুনে আসলে কখনো ইলেকশন সুইট করে না, এবং আমি যতদূর তথ্য পেয়েছি তারা আবার এপ্রিলে ইলেকশন করতে চায়। এই যে এখন এপ্রিল মাস, এখন এসএসসি পরীক্ষা চলছে, এবং মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হয় এবং মাঝে মধ্যে প্রচন্ড আপনার মানে খারাপ ওয়েদার, খুবই মানে গরম ওয়েদার, তো সব মিলে আসলে এটা সুইট করে না। তো আমার কাছে যেটি মনে হয় যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হলে সেটি সবার জন্যই ভালো। অন্যদিকে জামাতের পক্ষ থেকে দেখেন, তারা বলছে যে আগামী রমজানের আগে, তার মানে জানুয়ারি বা ফেব্রুয়ারির শুরুতে, তার মানে মোটামুটি দলগুলো একই সময়ের কথা বলছে বা একই জায়গায় আছে। এখন এনসিপি যেটি বলছে যে গণহত্যার বিচারের আগে কোনোভাবে ইলেকশন হবে না এবং মৌলিক সংস্কার, যেটি আপা বললেন যে রাজনৈতিক দলগুলো মনে হচ্ছে যে তারা আসলে সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে তারা ক্ষমতায় থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছে এনসিপি, কারণ
এই যে সরকারে, কিন্তু এনসিপি কি ক্ষমতায়? অবশ্যই এনসিপি ক্ষমতায়। কিভাবে এনসিপি ক্ষমতায়? কিভাবে ক্ষমতায় সেটাই ব্যাখ্যা করি, আমাকে একটু সময় দেন। দেখেন, এই যে সরকারের উপদেষ্টা পরিষদ, এইটা গঠন করেছে এনসিপি, এটা তো আপনি মানবেন। এখনো পর্যন্ত কেন এখানে আপনাদের কাছ থেকে তালিকা নেওয়া হয়েছে, বিএনপির কাছ থেকে তালিকা নেওয়া হয়েছে? বিএনপির রাজনৈতিক দল একসাথে বসে, বিএনপির সময় যারা সাবেক গভর্নর ছিলেন তারা অর্থ উপদেষ্টা একসাথে বসে এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। এটা তারা মিথ্যা বলে, এবং তারা যে মিথ্যা বলে সেটির প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই করেছেন। তিনি বলেছেন যে ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে, তারা নিজেরা একটি লিস্ট তৈরি করেছিল, সেই লিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দিয়েছে। এই ছাত্র মানে তো গণ অধিকারের ছাত্র, ছাত্র দলের ছাত্র। এই ছাত্ররা বলতে শুধুমাত্র ছাত্র শক্তির যারা ছিল তারা, যারা বৈষম্য বিরোধীর সামনে কয়েকজন নেতৃত্ব দিয়েছে তারা। এই ছাত্র মানে ছাত্র শিবির না, এই ছাত্র মানে ছাত্র অধিকার পরিষদ না, ছাত্র দল না। এখনো পর্যন্ত এনসিপির দুইজন উপদেষ্টা রয়েছে। আপা প্লিজ লেট মি ফিনিশ। যারা শক্তি তাদের মধ্যে অন্যান্য দলের যারা পার্টিসিপেশন ছিল সেটা অস্বীকার করতে চাচ্ছে। আমি অস্বীকার করছেন না, তাহলে সেই দিন তো সিদ্ধান্তটা সরকারে কে আছে? গণঅভ্যুত্থানের সকল শক্তি ছিল। আমাকে প্লিজ শেষ করতে দিন, আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি। দেখেন, এই যে এখন নাহিদ ইসলাম এনসিপির নেতা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম একই নেক্সাসের ছাত্র শক্তি, একজন পদত্যাগ করেছেন আর দুইজন এখনো পর্যন্ত রয়ে গেছে। এই যে পার্টিটা তারা গঠন করেছে, কোথায় আলোচনা হয়েছে জানেন? ওই যে হেয়ার রোডে, মন্ত্রীপাড়ায়, নাহিদের বাসায়, এবং আমরা নিজেরা দেখেছি। হ্যাঁ, নাহিদ তো সরকারে নাই, বিভিন্ন সময় ডেকেছে। নাহিদ তো সরকারে নাই, নাহিদ নাই, সেখানে মাহফুজ এবং আসিফ নিজেও ছিলেন। পার্টি গঠনের যখন আলোচনা হয়, কিভাবে পার্টি তারা গঠন করবে, কারা থাকবে, কোন প্রক্রিয়ায় গঠন করবে, কোন কোন দলকে সম্পৃক্ত করবে, সুতরাং ওইটা যদি আপনি আমাকে বলেন যে তারা আসলে সরকারের সাথে সম্পৃক্ত কোনো পার্টি না, সেটা আমি বিশ্বাস করব না। আপা হয়তো জানে না, আপা বিশ্বাস করবে। এবং আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে। এনসিপিকে অবশ্যই স্বীকার করতে হবে যে এই সরকারের বেনিফিশিয়ারি তারা। আরো দেখেন যে সরকারের বিভিন্ন দপ্তর এবং সেক্টরে এনসিপির ছাত্র প্রতিনিধি যারা ওই সময় বৈষম্য বিরোধী ছিল, তার মানে কি এই সরকারের ক্রিমটা তারা ভোগ করতেছে। এই সরকার যতদিন থাকবে তারা তাদের পার্টিটা ওইভাবে আসলে গঠন করতে পারবে। সুতরাং তারা চায় ইলেকশন আগামী 5 বছর না হোক, আগামী 5 বছর এনসিপি দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর এই কারণেই যে তারা নতুন নতুন শব্দ, জটিল জটিল বাক্য তৈরি করছে, গণপরিষদের কথা বলছে। তো আমার কথা হলো, নাহিদ ইসলাম সাহেব, আপনি যখন এই অবৈধ সংবিধান মেনে শপথ নিলেন, তখন কি আপনার মনে ছিল না যে গণপরিষদ নির্বাচন দরকার? এখনো পর্যন্ত আপনার দুইজন সহযোদ্ধা, এখনো পর্যন্ত উপদেষ্টা, তাদের কি মাথায় নাই যে আমরা অবৈধ সংবিধান মেনে আমরা শপথ নিয়েছি, আমাদের পদত্যাগ করা দরকার? আমি আশা করি বোঝাতে পেরেছি যে আসলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আমি আপনাকে আরেকটা জরুরি প্রশ্ন করতে চাই। আপনারা কেন, বিশেষ করে আসিফ মাহমুদ এবং মাহফুজ, আপনি জানেন যে সরকারি বিধান অনুযায়ী তারা চাইলেই একটা নির্দিষ্ট সময়সীমার পরে সরকার থেকে পদত্যাগ করে তারপর নির্বাচন করতে হয়। তারা এখন পর্যন্ত এনসিপির সাধারণ সদস্যও না, ফলে তাদের পদত্যাগও আপনার দলের সভাপতি ভিপি নূর তিনি চাচ্ছেন। ফলে এই পদত্যাগ কেন চাচ্ছেন? এটি কি কেবল প্রতিহিংসা থেকে, নাকি আপনারাও এই আন্দোলনের সংগ্রামের অংশ হওয়ার পরেও সরকারের অংশ হতে পারেননি সেই ক্ষোভ বা কি বলে আপনার হিংসা থেকে? সেই প্রশ্নের উত্তর শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমরা কথা বলছি রাশেদ খানের সঙ্গে, তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। রাশেদ, যে প্রশ্নটা করছিলাম যে দুইজন যে ছাত্রদের পক্ষ থেকে দুইজন যে উপদেষ্টা এখন আছেন, তাদের পদত্যাগ আপনারা কেন চান, এবং এইটাকে একটু অযৌক্তিক চাওয়া কিনা? কারণ আপনি তাদেরকে কেন সাধারণ উপদেষ্টা হিসেবে দেখছেন? একটা গণ অভ্যুত্থান, অসংখ্য মানুষের প্রাণ, তাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে, আপনারাও সবাই ছিলেন, বিএনপি ছিল কিন্তু পেছনে ছিলেন, তারা তো সামনে ছিল। ফলে তারা সরকারে থাকলে কি সমস্যা? তারা তো এনসিপির রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত না। ধন্যবাদ। দেখেন, যখন হাসিনা জোরপূর্বক ক্ষমতায় ছিল, আমরা তখন বলেছি যে হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে কোনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। যেহেতু আমি নিজে জানি যে এই দুইজন ছাত্র উপদেষ্টা সার্বক্ষণিক এনসিপিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করছে, সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে তারা যদি এইভাবে সরকারে থাকে তাহলে আগামীতে কোনোভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। শুধুমাত্র এই দুজন ছাত্র উপদেষ্টা না, সরকারের প্রত্যেকটা দপ্তর এবং সেক্টরে বৈষম্য বিরোধী নামে
এনসিপির নেতারা সেখানে কিন্তু ছাত্র প্রতিনিধি সেজে বসে রয়েছে এবং বিভিন্ন যে কমিটি হচ্ছে সেই কমিটিগুলোতেও একই অবস্থা। সুতরাং আপনি বলেন, একদিকে এনসিপির আহ্বায়ক তিনি বলছেন যে প্রশাসনটা সরকারটা পুরোপুরি বিএনপি হয়ে গেছে, এনসিপির আরেকজন নারী নেত্রী তিনি বলছেন যে সরকারও বিএনপি হয়ে গেছে, উপদেষ্টা পরিষদ বিএনপি হয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এইখানে কে বিএনপি এটা আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে এইখানে এনসিপির 2 জন উপদেষ্টা রয়েছে এবং তারা শুধুমাত্র উপদেষ্টা না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে প্রভাবশালী উপদেষ্টা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি কারোর কথা মনোযোগ দিয়ে শুনতে বাধ্য হন, সেই 2 জন হলেন এই ছাত্র উপদেষ্টা। সুতরাং আগামী নির্বাচনে যে তারা প্রভাব বিস্তার করবে না, এনসিপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করবে না, তার নিশ্চয়তা কি? আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, ধরেন এই 2 উপদেষ্টা কখনো এনসিপি নামক রাজনৈতিক দলটির সদস্য না, সক্রিয় করেননি, কিন্তু ধরেন এই সরকারে একাধিক উপদেষ্টা আছে যারা বিএনপির সময় গভর্নর হয়েছেন, কেউ সচিব হয়েছেন, কেউ রাষ্ট্রদূত ছিলেন, তাই না? কেউ বিএনপির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ত, ফলে তারাও তো আছে, ফলে সেখানে সমস্যাটা কোথায়? তারা বিএনপিকে যদি আপনার ওইভাবে সাপোর্ট দেয়, বিএনপির জন্য কাজ করে, তাহলে সেটি প্রকাশ্যে আসলে অবশ্যই আমরা সেটি নিয়ে প্রতিবাদ করব। কিন্তু এখনো পর্যন্ত বিএনপি তো এই সরকারের উপর কতটুকু আস্থা রাখতে পারছে আপনিও জানেন, আমিও জানি। তারা হয়তো ওই সময় সরকারি কর্মকর্তা ছিল, এখন তো আপনার আওয়ামী লীগের সময়ও অনেক সরকারি কর্মকর্তা ছিল, সবাই কি আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে? বা এই সরকারের সময় যারা সরকারি কর্মকর্তা সবাইকে এই সরকারকে সাপোর্ট দিচ্ছে? ঠিক একইভাবে বিএনপির সময় একজন সরকারি কর্মকর্তা ছিলেন বলে তিনি বিএনপির হয়ে যাবেন সেটি আমি বিশ্বাস করি না। আমি আবার কিছু কথা বলি, দেখেন তিনি যেটি বললেন যে সকল দল নাকি আসলে এনসিপির বিরুদ্ধে হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, কেন সকল দল এনসিপির বিরুদ্ধে গেল? দেখেন, যে দলটির ওই সময় জন্মই হয়নি, জন্ম নেওয়ার আগেই হাজারো শত্রু তৈরি করলো, জন্ম নেওয়ার পরে আরো বিশাল বিশাল শত্রু বানিয়ে ফেলেছে। অভ্যুত্থানের সময় কি তারা বলেছিল যে এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না? অভ্যুত্থানের সময় কি তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই ধরনের নানান ধরনের মন্তব্য এটি করেছিল? অভ্যুত্থানের সময় কি তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বলেছিল যে লুটেরা? অভ্যুত্থানের সময় কি তারা এই ধরনের নানান গণপরিষদ এইসব কথাবার্তা বলেছিল? এই যে জটিল পরিস্থিতি তৈরি করছে, সংস্কারটা কি? সোজা হিসেব মনে করেন বিএনপি যতটুকু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, এনসিপি দিয়েছি, আমরা দিয়েছি, আমাদের ভিতরে যতটুকু মিল আছে সেইটা নিয়ে একটি জাতীয় সনদ হবে এবং সেই সনদে সবাই স্বাক্ষর করবে। এরপরে এনসিপির সাথে মনে করেন 30% মিলে নাই, তার 30% ওর ভিতর যায়নি, ওই 30% নিয়ে সে জনগণের কাছে যাবে, জনগণকে বলবে যে আমি ক্ষমতায় গেলে এই সংস্কার বাস্তবায়ন করব। এতটুকু তো এনসিপিকে মানতে হবে, অন্যথায় তারা যেভাবে একের পর এক নতুন শব্দ বাক্যের জটিলতায় আসলে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করছে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে, এটি আসলে কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয়। সেজন্য আমি তাদেরকে বলবো সহনশীল হন, ধৈর্যশীল হন। জাতীয় ঐক্য সংহতি বাংলাদেশে যে ভেঙে পড়েছে এর দায় সম্পূর্ণভাবে এনসিপিকে নিতে হবে, এর দায় সম্পূর্ণভাবে তাদেরকে নিতে হবে, কারণ তারা একের পর এক দলগুলোকে নিয়ে, নেতাদের নিয়ে, দেখেন অনেক বর্ষিয়ান নেতা, মানে এনসিপি অনেক বড় ফ্যাক্টর এখন রাজনীতিতে। অবশ্যই ফ্যাক্টর, তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সেই ফ্যাক্টর মনেই করতে হবে। থামাই রাশেদ খান, আমি একটু হুমায়রা আপা আপনার কাছে আসতে চাই। আপনার একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছিলেন, এখনো বলেন। আমরা দেখলাম যে গাজী সালাউদ্দিন নামে আপনাদের একজন যুগ্ম সদস্য সচিব, তাকে বহিষ্কার করেছেন আজকে আপনারা, তাই তো? যদিও তার বিরুদ্ধে এই অভিযোগটি অন্তত 1-1.5 মাসের পুরনো, পাঠ্য বই ছাপানো সংক্রান্ত অনিয়ম। খোদ উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম, তাকে বহিষ্কার করা হয়েছে নীরবে। তিনিও মানে এই ধরনের স্বজনপ্রীতি দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ছিল। আপনাদের আরেকজন নেতা সমন্বয়ক ছিলেন হান্নান মাসুদ, তিনি আজকে নিজে বলেছেন যে তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটি জামাত ইসলামের একজন দেয় বা একজনের কাছ থেকে সেটি পাওয়া। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে পূর্ণ চাঁদাবাজি হালাল না। আমি স্পষ্ট করে বলতে চাই, এনসিপি গণতান্ত্রিক একটি দল হিসেবে গঠিত হওয়ার চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। আমরা যেই অভিযোগগুলো আমাদের দলের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে আসছে, সেই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিচ্ছি এবং আমাদের, আপনি জেনে থাকবেন, এই অভিযোগগুলোর তদন্ত করার স্বার্থে আমরা 20 এপ্রিল একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে। আমাদের আগে জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তখন একটা শৃঙ্খলা কমিটি ছিল, কিন্তু যখন আমরা পার্টি হিসেবে আত্মপ্রকাশ করি, দলীয় একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি, তখন আমরা এই যে 20 এপ্রিল আমরা একটি শৃঙ্খলা কমিটি করেছি। গাজী তানভীরের নামে যে অভিযোগগুলো এসেছে, এই অভিযোগগুলো দেখেন, আমরা একটি
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং কোনো রকম অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না, এইটা নিশ্চিত করার জন্যই যে ধরনের অভিযোগই আসুক না কেন সেই অভিযোগটা আমলে নিয়ে সেটা যে আমরা সেটা নিরীক্ষা করে সেটা যাচাই বাছাই করে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের সম্পূর্ণ চেষ্টা আছে, সেটারই প্রমাণ হচ্ছে আজকে আমরা বিএনপি বোধহয় আপা 4,500 নেতা কর্মীকে বহিষ্কার করেছে কয়েক মাস। আমরা তো ওনারা তো 46 বছর পুরনো দল, আমরা তো মাত্র আত্মপ্রকাশ করলাম 1.5 মাস 2 মাস প্রায় হয়েছে। তো আমরা তো দল গঠন করছি, আস্তে আস্তে গুছাচ্ছি এবং আমরা আমাদের শৃঙ্খলা কমিটি গঠন করেছি। আজকে গাজী সালাউদ্দিন সাহেবকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে যেন উনার বিরুদ্ধে আমরা যেই অভিযোগগুলো পেয়েছি সেই অভিযোগগুলো তদন্ত করার সুযোগ পাই। সুতরাং আমরা কোনোভাবেই কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী না এবং এটা আমরা কোনোভাবেই যাতে কেউ আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনার সুযোগ না পায় সেই বিষয়ে আমরা একদমই সচেষ্ট। দ্বিতীয়ত অডি গাড়ি নিয়ে ঘুরছে এদের এটা অনেকে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে থাকছে, সেক্ষেত্রেও আমরা কারো কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আমি আমার দলের ভাইদেরই বলবো যে ওনাদেরও সচেতন থাকা উচিত যে এমন কোনো সহযোগিতা তারা না নিক যাতে করে আমরা দল হিসেবে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাই। আমার যেটুকু প্রয়োজন, রাজনীতি করার ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেটুকু আমি মানুষ আন্তরিকভাবে যেটুকু সহযোগিতা করতে চায় এবং আপনি খোঁজ নেন আন্তরিকভাবে মানুষ সহযোগিতা করতে চায় বলেই আমরা সেই সহযোগিতাটুকু তো হয়তো হাত বাড়িয়ে নেই, এটা ততটুকুই আমরা নেওয়া উচিত, ব্যক্তিগত সুবিধার জন্য এইটুকু নেওয়া উচিত না। হ্যাঁ, আপনি এখন যদি প্রশ্ন করেন সিকিউরিটির কোশ্চেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা গাড়ি জরুরি নিঃসন্দেহে, কিন্তু সেটা প্রাডো না হয়ে সেটা তো ঠিক আছে। এই বিষয়টা এখন আপনি আমাকে গিফট দিতে পারেন একটা 2000 টাকা শাড়ি, আপনি দিলেন একটা 20,000 টাকা শাড়ি, প্রয়োজন নাই, আমি সানন্দে সেটা গ্রহণ করলাম, এই বিষয়ে আমার নিজের সচেতন থাকতে হবে যাতে আমি এই জিনিসটা গ্রহণ করে মানুষকে প্রশ্ন করার সুযোগ না দিই। এখন আমি রাশেদ ভাইকে আমি অত বিস্তারিত ওনার আলাপের বর্ণনা করতে যাব না, একটা কথাই বলবো, ভাই আপনারা সবাই তো রাজনীতি করেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের যে বললাম প্রত্যেকের আলাদা মতবাদ আছে, আপনারা একটু নিজস্বতার রাজনীতি করেন। সারাদিন যদি রাশেদ ভাইয়ের মুখ দিয়ে এনসিপি 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 শুনেন, মানুষ তো ভাববে যে উনাকে এনসিপি ঠিক করছে সারাদিন এনসিপির গুণগান বা দুর্নাম করার জন্য অথবা এনসিপি কে আলোচনায় রাখার জন্য। এটা তো উনার রাজনীতি তো হচ্ছে না, উনার একটা নিজস্ব রাজনৈতিক নিজস্বতা থাকছে না। উনি তো মানে আমি এই জন্য ওনাকে অনুরোধ করবো যে ওনার একটা নিজস্ব রাজনীতি করা উচিত। এনসিপি কে উনি নতুন দল বা যেই দলই খারাপ ভালো যাই মনে করুক, ওনার নিজস্ব কিছু রাজনীতি করা উচিত। আর দ্বিতীয় হচ্ছে দেশের যে বর্তমান পরিস্থিতিতে বারবার করে বলা হচ্ছে যে এনসিপি কেন সবার শত্রু। দেখেন, সবাই ভাবছে যে এনসিপি নির্বাচনের অন্তরায় সবার ক্ষমতার কাছাকাছি এসে ক্ষমতা থেকে দূরে থাকার অন্তরায় প্রধান কাটা হয়ে দাঁড়িয়েছে এনসিপি, অথবা এনসিপি শুধুমাত্র ক্ষমতায় আছে। না, এনসিপি কিভাবে ক্ষমতায় আছে? বাংলাদেশে এখন কয়জন উপদেষ্টা? শুধু 2 জন ছাত্র প্রতিনিধি। যখন ছাত্র প্রতিনিধি 3 জনকে সিলেক্ট করা হয় তখন ওই মিটিং এ সবাই ছিল না? প্রধান উপদেষ্টা আপনাদের না? প্রধান উপদেষ্টা আজকে আপনি যেই কোটটা নিয়ে বলতে চাচ্ছেন, মানুষ না অনেক সময় বেফাস অনেক কথা বলে, সেই কথাটা সবসময় সঠিক হয় না। কেউ যদি ব্যক্তিগতভাবে একটা বেফাস কথা বলে সেটার দায় কি রাষ্ট্র নিবে? নিশ্চয়ই না। আমি নিব? আমি দল হিসেবে এটা নিতে কি বাধ্য? একজন ভুলে কোনো বেফাস কথা, আমি নিজেও যদি একটা বেফাস কথা বলি, সেই বেফাস কথার দায় সবাই নিবে না, এবং সেটা সত্যতা আছে কিনা সেটা আপনার যাচাই করার যথেষ্ট সামর্থ্য আছে, আপনি সেটা যাচাই করে দেখেন। এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে 3 জন উপদেষ্টা ছিল যারা ছাত্র প্রতিনিধিত্ব করেছে, এবং ঐকমত্য কমিশনের যে 6টি কমিশন সেখানে কিছু ছাত্র প্রতিনিধি ছিল যাদেরকে রাশেদ ভাই বলতে চাচ্ছেন শুধু বৈষম্য বিরোধী বা এখন এনসিপি এদের প্রতিনিধি। আপনারা তো ওখানেই ছিলেন, ওই মিটিং এ প্রত্যেকটা দল রিপ্রেজেন্ট করেছে এবং সবাই নিজেদেরকে দাবি করে যে তারা জুলাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার। তাহলে আপনি স্টেক হোল্ডার হিসেবে যেই জায়গায় যাকে বসিয়েছেন সেইটা আপনি ওন করছেন না। আপনি এখন বিরুদ্ধাচরণ করছেন বা বিরুদ্ধে কথা বলছেন, এইভাবে নেগেটিভলি কথা বলছেন, এটা একমাত্র কারণ প্রতিহিংসা, আপনার সহ্য হচ্ছে না। আরেকটা কথা লাস্ট আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা ক্ষমতা ধরে রাখতে চাই বলে আমরা নির্বাচন হতে দিচ্ছি না। না, আমরা মানুষের অধিকার এই বিচার নিশ্চিত করার জন্য আমরা জান দিতে হলে জান দিব, কিন্তু আমরা কোনোভাবে এই জুলাইয়ে এতগুলো মানুষের লাশের উপর দিয়ে হেঁটে কেউ একদম সহজে নির্বাচনের নাম করে এসে ক্ষমতায় হাতে নিবে সেই সুযোগ আমরা দিব না। কেন দিব না জানেন? কারণ আমাদের জবাবদিহিতা আছে। আপনাদের জবাবদিহিতা থাকলে আপনারা বিচারের কথা বলতেন, আপনারা বলতেন সংস্কার করে দেশের যেই রাষ্ট্র কাঠামোকে নষ্ট করা হয়েছে সেই রাষ্ট্র কাঠামোটাকে ঠিক করা হোক। আপনি দেখেন, শেষ একটু জাস্ট দেখেন, এইখানে
এই আমাদের নাহিদ ইসলাম, আপনি বলেন ক্ষমতার যদি লোভ থাকতো একদিনে একবেলার সিদ্ধান্তে নাহিদ ইসলাম ক্ষমতা ছেড়ে চলে আসতো না। বাংলাদেশের ইতিহাসে আপনি একজন ক্ষমতাধর ব্যক্তিকে দেখান যে আমাদের দলের লোকজন যখন দাবি করেছে যে নাহিদ ইসলামকে আমরা পাশে চাই, যেহেতু উনি এক দফার ঘোষক, উনাকে আমরা পাশে চাই, উনি এক মুহূর্তের ক্ষমতা ছেড়ে চলে এসেছেন। আমি অন্তত এরকম 4 জনের নাম জানি যারা তাৎক্ষণিক ক্ষমতা চেয়েছিলেন, আকবর আলী খান, হাসান মাসুদ চৌধুরী, সুলতানা কামাল, যাদের কারণে 111 সফল হয়নি, সেটি ভিন্ন আলাপ। আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস 8 মাসের ব্যবধানে তিনি আজকে বলছেন তথাকথিত জুলাই আগস্টের আন্দোলন। এই জুলাই আগস্টের আন্দোলন না হলে তো বিএনপি কথা বলতেই পারার কথা না। তাহলে বিএনপি বা ছাত্রদল হঠাৎ করে কেন এই জুলাই আগস্টের আন্দোলন, যেটি তার গৌরবের জায়গা, যেটি তার পলিটিক্যাল অ্যাচিভমেন্টের জায়গা, সেটার আগে তথাকথিত কেন ব্যবহার করছে? আসলে কি মানে হুমায়রার কথা ধরেই বলি, হুমায়রা যেমন বলল না বেফাস কথা, এগুলোকে আমি বেফাস কথা ধরি, এবং যে ছেলের নাম বললেন সেটা বেফাসেই পড়ে। কিন্তু আমি খুব দুঃখ পেলাম যে হুমায়রা প্রধান উপদেষ্টার কথাকেও বেফাস বললেন। প্রধান উপদেষ্টা নিজের মুখে বলেছেন যে এই ছাত্ররা আমাকে নির্বাচিত করেছে, তাহলে প্রধান উপদেষ্টা বেফাস কথা বলেন? আমরা কোন দেশে থাকি? আমি তো আপনাকে, রাশেদ তো মাত্র 2 জনের কথা বললেন যে এই সরকারে ছিল উনাদের লোক, আমি তো আরও বলতে পারি। কিভাবে বলবো জানেন? পাঠচক্র মানে কি, ছাত্র শক্তি। ডক্টর ইউনূস একটা দল করতে চেয়েছিলেন, মনে আছে? আমার কেন জানি মনে হয় যে এই ছাত্র শক্তির সাথেই এক ধরনের লিঙ্ক আছে। তার একটা পাঠচক্র করতো, সেই পাঠচক্রে সবসময় ডক্টর আসিফ নজরুল যেতেন। হ্যাঁ, তাহলে আপনি যদি ওই জায়গাগুলোতেও দেখেন তাহলে কিন্তু আপনি কোনো না কোনো লিঙ্ক এখানে দেখবেন। আর যতই আপনি যাই বলেন না কেন যে উনি রাশেদকে বলছেন যে রাশেদ যাতে নিজস্ব রাজনীতি করে, এনসিপির কথা না বলে, উনারা কি তাহলে নিজস্ব রাজনীতি করছেন? উনারা তো ক্রমাগত প্রতিদিন বিএনপি দিয়ে শুরু করে, বিএনপি দিয়ে শেষ করে। তাহলে উনি যদি নিজে মনে করেন নিজস্ব রাজনীতি করার জন্য নিজের শব্দ বলতে হবে, নিজের কথা বলতে হবে, তাহলে উনাকেও বিএনপিকে এক্সক্লুড করতে হবে। তারপর আমি একটু শেষ করি আপা প্লিজ। আমি আপনার সময় আমার ভয়ঙ্কর কঠিন লাগে, কারণ আমি নরম পন্থা শব্দটি, আমি তো সোশ্যাল সায়েন্স পড়াই, আমি নরম পন্থা কোনোদিন শুনি নাই। হ্যাঁ, এটা কেক বানানোর জন্য হতে পারে নরম কেক, কিন্তু রাজনীতিতে নরম পন্থা, মধ্যপন্থা শুনেছি, ডানপন্থা, বামপন্থা এগুলা শুনেছি, নরম পন্থা শুনি নাই। আবার আজকে না কালকে কি যেন শুনলাম যে মন্ত্রী পরিষদ পরিচালিত মানে সরকার হতে হবে, এটাও হ্যাঁ, এটাও বুঝতে পারি না। আরেকটা কথা আমি যেটা উনাকে বলতে চাই, প্রধানমন্ত্রী থাকলে তো সেটা মন্ত্রী পরিষদ, হ্যাঁ প্রধানমন্ত্রী তো মন্ত্রী, তাই না? কিন্তু উনারা আরেকটা কথা আমি বলতে চাই, যে কথাটা উনাদেরকে টাকা পয়সা নিয়ে প্রশ্ন করলে সব সময় বলেন গিফট। আপনি আমাকে বলেন তো মিশু, যে আপনি কি কোনো গিফট নিতে পারেন? মানে এটা কি আপনি যখন একটা দায়িত্বের জায়গা থাকেন, আপনি রাজনীতি করছেন, আপনার একটা পলিটিক্যাল দল আছে, বা আমরা যারা, আমি তো একজন প্রান্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাকে ট্যাক্স দিতে হয় না? এবং আমি যখন ট্যাক্স দেই তখন 5 টাকাও আমার পরীক্ষার খাতা দেখে আসলেও সেটাকে আমাকে ইনক্লুড করতে হয়। এখন গিফট, আপনি বললেন যে 2000 টাকার জায়গায় 20,000, আপনি গিফটটা নেবেন? এবং তাদেরকে যতবার প্রশ্ন করা হয়েছে যে আপনাদের ইফতার পার্টি, বড় বড় অফিস, আমি একজন বিশ্ববিদ্যালয়ে 20 বছর ধরে পড়াই, আমি ভাঙা চেয়ার টেবিলে বসি, হ্যাঁ, কিন্তু উনারা যে এত রাজকীয় অফিসে বসেন, বা সার্জিস আলম যে এক পর্যায়ে উনি বলেছেন যে উনি জমিদার পরিবার থেকে এসছেন, তো এই যে উনাদের যে টাকা, মানে এই কথাটা ওনারা বলতে পারছেন না। মানে এত, আপনি আমাকে বলেন বিদেশে হলে, মানে বাংলাদেশের বাইরে যে কোনো একটি দল হলে, পলিটিক্যাল দলকে আপনি ঠিক আছে অনেক ধরনের টাকা আপনি দিতে পারেন, কিন্তু সেটা তো আপনাকে মানে জবাবদিহিতার জায়গা থাকতে হবে, আপনার স্বচ্ছতা থাকতে হবে, আপনাকে বলতে হবে যে উনি আমাকে এই টাকাটা দিয়েছেন, যে আমাকে টাকাটা দিয়েছে এটা যদি এমন কোনো গ্রুপ হয় বাংলাদেশের যে যাদের বিরুদ্ধে অনেক ধরনের, আপনারা দেখেছেন, হ্যাঁ বসুন্ধরাকে নিয়ে অনেক কিছু হয়েছে। কিন্তু আমি এখানে আরেকটু কথা বলতে চাই মিশু, সেটি হচ্ছে যে উনার আরো কিছু কথা উত্তর আমি দিতে চাই। উনি যেটা বলেছেন যে নারী হিসেবে, আমি মনে করি এই উত্তরটা আমার দেওয়া উচিত। উনি একটা জায়গায় বলেছেন যে উনি চাই, বিএনপি এটার বিরোধিতা করছে যে সরাসরি নারী মানে নির্বাচিত হতে যাতে না পারে, তারা চাচ্ছে সংরক্ষিত আসন। আপনি আমাকে বলেন বাংলাদেশের যে সিচুয়েশন নারীদের, বাংলাদেশের কয়টা নারী মানে সরাসরি নির্বাচন করার জন্য প্রস্তুত? হ্যাঁ, তার কি আর্থিক সেই সচ্ছলতা আছে? এবং নারীকে যে আমরা বলি না ইনক্লুসিভনেস, নারীর অংশগ্রহণ থাকতে হবে, নারীর অংশগ্রহণ যে তার যে সিভিক যে স্পেসটা, সেই স্পেসে নারীর অংশগ্রহণ কি মিশু সেটা? আপনাকে একটু থামাই, বিরতির পর আমি আপনার কাছেই ফিরবো। আপনার কাছে আমার খুব গুরুতর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের 3টি নির্বাচন নিয়ে অনেক সমালোচনা হয়, 2014, 18, 24। সেই নির্বাচনের একটিতে বিএনপি গিয়েছিল, স্বল্প পরিসরে 18।
ফলে সেই নির্বাচনে যাওয়াটা কি তাহলে ঠিক ছিল? আবার আওয়ামী লীগের সব নির্বাচন অবৈধ, কিন্তু এখন চট্টগ্রামের মেয়র বা ঢাকা দক্ষিণের মেয়র তারা দায়িত্ব নিয়েছেন বা নিচ্ছেন, ওই নির্বাচন যদি অবৈধ হয় তাহলে ওই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কি নৈতিকভাবে আসলে বৈধ হতে পারেন? সেই প্রশ্নের উত্তর শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের অতিথি আছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। রাশেদ, আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা নতুন জোট হচ্ছে, বিশেষ করে একটু যারা কট্টর ডানপন্থী তারা এনসিপির সঙ্গে, যারা একটু বাম ঘরানার অথবা মধ্যমপন্থী তারা বিএনপির সঙ্গে, ফলে আমরা কি ইলেকশনকে সামনে রেখে ডান বাম ঘরানা নিয়ে নতুন জোট দেখতে যাচ্ছি? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এনসিপির সাথে জোট করার আগে মানুষকে ভাবতে হবে, কারণ এনসিপি প্রত্যেকটা দলকে যেভাবে শত্রু বানাচ্ছে, কখনো জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, জামাতকে ভারতপন্থী দল বানাচ্ছে, ভারতের এক্সটেনশন বলছে, আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে রাজনীতিবিদরা কখনোই ওইভাবে বিতর্ক সৃষ্টি করেনি, তাকেও লুটেরা বলছে এনসিপি। তো এইভাবে দলগুলোর সাথে বৈরিতা সৃষ্টি করা, দলগুলো আসলে তাদের সাথে কেন যাবে? এখন তারা অনেকটা সরকারের সুবিধাভোগী। এখন যারা গণ অভ্যুত্থানে অন্যান্য স্টেক হোল্ডার ভূমিকা রেখেছে তারা তো অনেকটা এই সরকারের কাছে অগুরুত্বপূর্ণ, সরকারের কাছে পাত্তাই পায় না বলতে গেলে, এমন একটা অবস্থা। মানে এনসিপি এমনভাবে সরকারের আষ্টেপৃষ্ঠে যে অন্য দলগুলোর সাথে যে সরকারের একটি সম্পর্ক তৈরি হোক সেটিও এনসিপি চায় না। তো নানান কারণে আমার কাছে মনে হয় যে এনসিপির সাথে খুব বেশি দল জোট করবে বলে আমার কাছে মনে হয় না। যেহেতু আমি রাজনীতি করি, সবার সাথে ওঠা বসা করি, তাদের প্রতি মানুষের এক ধরনের হতাশা তৈরি হয়েছে। দেখেন আজকে যে সংবাদটি আপনি দেখেন যে হান্নান মাসুদ তিনি বলেছেন যে জামাতের একজন নেতা তাকে একটি গাড়ি উপহার দিয়েছে। তিনি এলাকায় যে গাড়িতে চড়ে যান এটি একটি প্রাডো গাড়ি, অনেক দামি গাড়ি, এবং তিনি বলেছেন যে 300 জন প্রবাসী তার এলাকায় রয়েছে যারা তাকে নিয়মিত মানে একটি অনুদান দেন। এই যে অবস্থা, এখন কোন রাজনৈতিক দলকে অনুদান দেয় না রাশেদ? অনুদান দলগুলোকে তো অবশ্য দেয়। দলগুলো, আপনি বলছেন যে পুরাতন সিস্টেমের রাজনীতি করবেন না, পুরাতন বন্দোবস্ত বাতিল, কিন্তু আপনিও ওই অদৃশ্য আয়ের কোনো হিসাব দিচ্ছেন না। আপনি নিশ্চয়ই জানেন নাহিদ ইসলাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন আমাদেরকে যারা অনুদান দিচ্ছে, এবং তিনি ধনীদের কথা বলেছিলেন যে ধনীরা আমাদেরকে অনুদান দিচ্ছে, তাদের নাম তিনি সামনে আনেননি। অর্থাৎ আমেরিকা ইউরোপে যে ধরনের অনুদান নেওয়া হয় প্রকাশ্যে, বাংলাদেশে তারা বলছেন যে আমরা একটি দৃশ্যমান রাজনীতি করব যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা থাকবে। আপনারাও তো অনুদান নেননি? আমরা শুরুতে অনুদান নিয়েছি, এবং আমরা যে পরিমাণ অনুদান পাবলিকলি আমরা সংগ্রহ করেছি তার প্রত্যেকটা হিসাব আমরা দিয়েছি। একটা সময় যেহেতু আমাদের দল এখন সংগঠিত হয়ে গেছে, জেলা পর্যায়ে কমিটি রয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে কমিটি রয়েছে, উপজেলা পর্যায়ে, এখন আমাদের ওই নেতৃবৃন্দরা তার ওই অঞ্চল থেকে, এলাকা থেকে অনুদান সংগ্রহ করে দল চালাচ্ছে। আমি আরেকটি বিষয় বলি, দেখেন এই যে 30 সেকেন্ডে গাজী সালাউদ্দিন আহমেদ, তাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাকে কালকে এনসিপির একজন বড় নেতা ফোন দিয়েছিল, আমি তাকে বললাম দেখেন তার সম্পর্কে কিন্তু সর্বপ্রথম আমি লেখালেখি করেছি, এবং তাকে, ওই দলকেও আমি জানিয়েছি যে তাকে অব্যাহতি বা তাকে পানিশমেন্টের আওতায় আনা উচিত। কিন্তু কথা হলো এই গাজী সালাউদ্দিন তো কোনো পরিচিত ফেস না। তিনি কিভাবে কোন নেতার ছত্রছায়ায় সচিবালয়ে ঢুকলেন এবং ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়িত হলেন, এবং একই সাথে এনসিটিভি সেই কেলেঙ্কারির সাথে জড়িত হলেন, ওই নেতাদেরকে আপনি জবাবদিহিতার আওতায় কি আনবেন, নাকি ওই রাঘব বলদেরকে আপনি রক্ষা করবেন? অনেক অনেক ধন্যবাদ রাশেদ খান। আপা, আমি আপনার কাছে একটু আসতে চাই। হুমায়রা নূর, এই সংস্কার নির্বাচন নিয়ে একটা ঐক্যমত গঠন করার খুব চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বা পাবলিক পারসেপশন এরকম যে সম্ভবত ঐক্যমতটা আর হচ্ছে না। কারণ আপনারা শুধু নির্বাচনই চান না, আপনারা আবার গণপরিষদ নির্বাচনও চান, কিন্তু সরকারের প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, সেনা প্রধান বা অন্যান্য উপদেষ্টা যে নির্বাচনের কথা বলেন সম্ভবত সেটি শুধুই জাতীয় সংসদ নির্বাচন। ফলে যদি সংস্কার নির্বাচন ঐক্যমত না হয় আপা, তাহলে কি হবে আমাদের? দেখেন, আমরা গণপরিষদ নির্বাচন কেন চেয়েছি? আপনি এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান যতবার পরিবর্তন হয়েছে, প্রত্যেকটি দল যে যতবার ক্ষমতায় গিয়েছে, তারা ব্যক্তিগত স্বার্থে নিজের দলকে আরো বেশি স্ট্যাবলিশ করার জন্য, নিজেরা আরো বেশি স্বৈরাচারী হয়ে ওঠার জন্য এই সংবিধানকে পরিবর্তন করেছে। এই সংবিধান এখন অকার্যকর হয়ে পড়েছে। এই সংবিধানকে পরিবর্তন করার জন্য আপনার একটাই পন্থা, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। এটার কোনো বিকল্প নাই। এই বিষয়ে আমরা বারবার বলছি, পার্লামেন্ট হলেও তো সংবিধান পরিবর্তন করা যায়। পার্লামেন্টে যেই দল ক্ষমতায় যাবে, দেখুন আপনি যদি পিছনে যান, 30 to 40% ম্যান্ডেট নিয়ে একটা দল পার্লামেন্ট গঠন করে। এইটা কি পুরো বাংলাদেশ? এই 30%-এর ম্যান্ডেট নিয়ে যেই দল গঠন করবে,
সেই দলের সিদ্ধান্ত অনুযায়ী যেই সংবিধান হবে আমরা তো পূর্বেও দেখে এসেছি। এই পর্যন্ত যতগুলো দল ক্ষমতায় গিয়েছে তারা সংবিধানকে নিজেদের মতো করে পরিবর্তন করেছে নিজের ক্ষমতা স্ট্যাবলিশ করার জন্য। সুতরাং আমাদের যেই পরিবর্তনের যেই সংস্কারের যে নির্বাচনের উপরে আপনাদের ভরসা নাই, নির্বাচন হইলে যে নো আপনি কথাটা আমার কথাটা আমি এভাবে বুঝাই নাই। জিনিসটা হচ্ছে আমরা বারবার করে সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো করেছি সেটার মূল মন্ত্র একটাই, আর কোনোদিন বাংলাদেশে আর কোনো দল যেন স্বৈরশাসক হয়ে উঠতে না পারে, সেইটা এক্স্যাক্টলি সেটা আমার জন্য প্রযোজ্য। আমি নিজেও যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারি, সেই জন্য আপনাকে এমন মেকানিজমই করতে হবে যেই মেকানিজমের মাধ্যমে আমিও ভবিষ্যতে যদি রাজনীতিতে আসি, রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করি, আমিও যাতে সেই সুযোগটা না নিতে পারি, যেন আমিও ফ্যাসিস্ট সরকার হিসেবে তৈরি হয়ে উঠতে না পারি। সুতরাং এই জন্য এই পরিস্থিতিতে এই ধরনের সংস্কারগুলো খুবই জরুরি। এটা যদি না বোঝেন, এই যে তারপর বারবার করে আমাদের দিকে আঙ্গুল তুলেন যে এই পর্যন্ত বাংলাদেশে কোন রাজনৈতিক দল কারা মানুষের অনুদান বা মানুষের সহযোগিতা ছাড়া রাজনীতি করতে এসেছে, কেউ করতে পারে নাই। কে কোন দলটা এই পর্যন্ত কোন দলটা তাদের যারা অনুদান দিয়েছে তার লিস্ট দিয়েছে? বড় দলগুলা বা ছোট দলগুলা যারা আমাদের আগে হয়েছে তারা কেউ করে নাই। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেন না। আমরা অবশ্যই এক্সাম্পল দিব, যেহেতু আমরা এখন আমরা মাত্র নতুন, আমাদের সাথে অনেকে যুক্ত হতে চায়। আপনি যদি খোঁজ নেন কেন যুক্ত হতে চায়, কারণ মানুষের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর উপর আস্থা নাই, মানুষ আমাদের উপর আস্থা রাখতে চায়। কিন্তু আপনারা আমাদেরকে এইভাবে ভুল প্রশ্ন, ভুল অভিযোগ দিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে জনগণ আপনাদের এই প্রশ্নের জবাবগুলো জনগণই দিবে, যে আসলে জনগণের পক্ষে কারা দাঁড়িয়েছে, জনতার রাজনীতি কারা করেছে, এবং কারা শুধু ক্ষমতার লোভে রাজনীতি করছে। একদম শেষ প্রফেসর নাহরিন, আপনার কাছে প্রশ্ন ছিল যে যদি শেখ হাসিনার আমলের নির্বাচনগুলো অবৈধ, বিশেষ করে 14, 18, 24 তাই যদি হয়, তাহলে সিটি নির্বাচন বৈধ হয় কিভাবে? চট্টগ্রামের মেয়র দায়িত্ব নিলেন, ঢাকা দক্ষিণের মেয়র দায়িত্ব নিচ্ছেন, বলবো উত্তরটা হচ্ছে আপনি আমাকে বলেন যে দুইজন নির্বাচিত হয়েছে তারা কি বলেছেন যে আমাকে নির্বাচিত করেন? নির্বাচিত হয়েছে কার মাধ্যমে? কোর্টের মাধ্যমে। তারা কিন্তু বলেছিল যে তারা নির্বাচনটা বাতিল চায়, কিন্তু কোর্ট যদি বলে যে আপনি জয়ী, তাহলে এখানে কি তাকে আপনি দায়ভার বিএনপিকে দিতে পারেন? কারণ বিএনপি তো বলে নাই, বা সে তো যে কোর্টের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলে না আমাকে নির্বাচিত ঘোষণা করেন, তাই এটাই প্রমাণ হয় যে ইনফ্লুয়েন্স হয়। টাইম খুব শর্ট, আমাকে কথা বলতে দেন, আপনি কথা বলতে দিবেন না? আপনি আমার কথা, আমাকে টাইম নাই, আপনি কি আমাকে কথা বলতে দিবেন? আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে উনারা যেটা বলেন সেটা হচ্ছে যে সংবিধান, হ্যাঁ আপনি আমাকে বলেন কোন সংবিধান কি স্বৈরাচারী হতে পারে? মিশু, পৃথিবীর কত দেশ আছে সংবিধান নাই? কত দেশ আছে? ইংল্যান্ডের সংবিধান 3 পাতা। তো সংবিধান তো স্বৈরাচারী হয়। সংবিধান কি বলেছিল তুমি আয়নাঘর বানাও? বলে তো নাই। তাহলে কি করে সংবিধান সংশোধনী করাটাই নাকি মানে আপনি সংস্কারের একটা বড় অংশ? নির্বাচন, আপনি যে নির্বাচনের কথা বলেন, দেখেন নির্বাচন না পেতে পেতে আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে নির্বাচন যে আমার মৌলিক অধিকার, গণতন্ত্রের পূর্বশর্ত, এটাই তো এই দেশের মানুষ ভুলে গিয়েছে। এই মানুষের ব্রেইনের মধ্যে হয় না, হিটলারের সময় যেমন হয়েছিল, ব্রেইনের মধ্যে ঢোকানো হয়েছে যে ইহুদিরা খারাপ, ইহুদিরা খারাপ, এটা চলতেই থেকেছে। তো সেই জায়গাটাই হচ্ছে এখন যে নির্বাচন যে আপনাকে দিতেই হবে, নির্বাচন যে চাইতেই হবে, এটাই আমাদের সাধারণ মানুষের ব্রেইন থেকে উঠে গেছে। তাহলে এটাই তো আমি মনে করি ফ্যাসিবাদের সবচেয়ে বড় একটা লক্ষণ। তো এই কথাগুলো, আর উনি বলছেন যে অনুদান কে না নেয়, অনুদান সবাই নিক, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আপনি যদি এত বলেন যে আমি নতুন দল পূর্বের মতো কিছু করব না, অনুদান যারা দেয় তাদের নামটা প্রকাশ করতে সমস্যা কোথায়? অনেকে প্লিজ আপা, আপনি মানে আপনারা যদি এমনই বলেন যে সবাই আপনাদের সাথে যুক্ত হতে চায়, আমি যদি আপনার সাথে যুক্ত হতে চাই, কেন আমি আমার নাম প্রকাশ করতে পারবো না? আপনারা কি কোনো মানে আন্ডারগ্রাউন্ডের দল? আমি এই দলটা করলে আমি নাম প্রকাশ করে করবো, তাই না? অনেক ধন্যবাদ ডক্টর নাহিদ ইসলাম খান, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন নূর, এবং আমাদের সঙ্গে ছিলেন রাশেদ খান, তাকেও ধন্যবাদ। দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন সবাই।